বাংলাদেশে রাজাকার শব্দটি একটি দুর্বোধ্য গালিতে পরিণত হয়েছে। এই শব্দটি একটি অভিশপ্ত শব্দ। অভিশপ্ত শব্দের ব্যবহার বা অভিশপ্ত যে বিষয় বা বস্তু সেগুলো নিয়ে কথা বলা, কাজকর্ম করা খুব সতর্ক না হলে বা ওই ব্যাপারে যদি আপনার যাকে বলা হয় পূর্ব প্রস্তুতি না থাকে, জ্ঞান গরিমা না থাকে, তাহলে কখনো কখনো অভিশাপের যে বিষয়বস্তু সেগুলো উল্টো অভিশাপ হয়ে আপনার জীবনকে তছনছ করে দেয়। যেমন ধরুন, আমরা অনেক ভৌতিক বিষয় জানি, পৃথিবীতে রয়েছে এগুলো। এখনো আপনার যদি গভীর রজনীতে কবরস্থানে একা যান, আপনার ভয় লাগবে। শ্মশান ঘাটে আপনি যত শক্তিশালী হন না কেন, অমাবস্যা রাতে একা যদি যেতে বলা হয়, আপনি সাহস পাবেন। এরকম অতি অলৌকিক কিছু বিষয় রয়েছে। এখনো সেই মিশরের যে পিরামিডের অনেকগুলো চেম্বার রয়েছে, কিংবা মিশরের যেটা কিংস ভ্যালি রয়েছে লুকজরে। একটা হলো কায়রোতে ৩টি পিরামিড রয়েছে, আরেকটি হলো তাদের যে আদি রাজধানী ফেরাউনদের, সেটা হলো লুকজর। তো সেখানে অনেকগুলো চেম্বার রয়েছে। সেই চেম্বারে মানুষ এখনো ভয়ে ঢোকে না। এর কারণ হলো অতীতে যারাই এই চেষ্টা করেছেন, কেউ গবেষক, কেউ ডাক্তার, কেউ বীর, তারা সবাই অপঘাতে মৃত্যুর মুখোমুখি হয়েছেন, অভিশপ্ত হয়েছেন, এবং এজন্য কিছু কিছু জায়গা এই পৃথিবীতে এখনো রহস্যের সৃষ্টি করে চলেছে। আপনি যদি বারমুদা ট্রায়াঙ্গল, এটির নাম অবশ্যই শুনেছেন। সেই জায়গা এই বিজ্ঞানের যুগেও কোনো জাহাজ সেই জায়গা দিয়ে অতিক্রম করতে পারে না, ওমনি পিছনে টেনে। তারপর আপনি যদি সৌদি আরবের ওয়াদিয়া জিন একটি এলাকা রয়েছে মদিনার কাছাকাছি, তো সেখানে আপনি যদি যান, জিনের পাহাড়, গাড়ির স্টার্ট বন্ধ করে দিবেন এবং সেই গাড়ি স্টার্ট বন্ধ করার পরও 100 কিলোমিটার বেগে গাড়ি চলতে থাকে। আমি নিজে সেটা দেখে আসছি। ইটস এ মিরাকেল অফ ক্রিয়েশন অ্যান্ড ক্রিয়েট, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার এবং তার সৃষ্টি জগতের এবং তার সৃষ্টির একটা অলৌকিক ঘটনা। তো এরকম আমাদের দেশের যে রাজাকার শব্দ, এই শব্দটি অভিশপ্ত। এটি যাদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যারা এই রাজাকার ছিলেন, আখেরাতে তাদের কি হবে জানি না, কিন্তু এই দুনিয়াতে তারা ভীষণ রকম অভিশপ্ত হয়েছেন। অনেকে ফাঁসিতে চড়েছেন, অনেকে গণপিটুনিতে মারা গিয়েছেন, অনেকে সামাজিকভাবে নিগ্রহের শিকার হয়েছেন, এবং এই সমাজ কোনো রাজাকার বা তার বংশধর আত্মীয় স্বজনদেরকে এখনো ঠিকমতো গ্রহণ করেন। তো এটা হলো রাজাকারের ডাইরেক্ট, যাকে বলা হয় অভিশাপ। আর রাজাকারের ইনডাইরেক্ট অভিশাপ হলো আপনি যখন কোনো নিরীহ মানুষকে, ভদ্রলোককে, সম্মানিত মানুষকে রাজাকার বলে গালি, তাহলে আপনি অভিশাপের শিকার হবে, এবং এই গালিটি ক্ষেত্র বিশেষে একটি মাহাত্ম্য অর্জন করে ফেলবে সাময়িক সময়ের জন্য, যেটি আমরা এই জুলাই আগস্ট বিপ্লবের সময় দেখেছি। জুলাই আগস্ট বিপ্লবের যারা অগ্রনায়ক ছিলেন তাদেরকে পাইকারি ভাবে শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি, রাজাকারের বাচ্চা বলে তিনি গালিগালাজ করেছেন। এবং এই প্রসঙ্গটি যারা উঠিয়েছিলেন সেদিন সংবাদ সম্মেলন, আমি প্রভাস আমিনের কথাই বলছি। ব্যক্তিগতভাবে প্রভাস আমিন চমৎকার একজন মানুষ, সাংবাদিক হিসেবে বন্ধু বৎসল, অন্য মানুষকে সম্মান দিয়ে কথা বলে, এবং তার কর্মজীবনে তার ছোট্ট একটি পরিবার, তার স্ত্রী, তার সন্তানদেরকে নিয়ে তিনি যথেষ্ট সুখে শান্তিতে ছিলেন। তিনি এটিএন বাংলায় কাজ করতেন, সরকার সমর্থক ছিলেন, কিন্তু কট্টরপন্থী ছিলেন না, এবং ব্যক্তিগত জীবনে অন্যান্য যে সকল দুর্নীতিবাজ সাংবাদিক রয়েছেন তাদের মতো তিনি একেবারেই না। কিন্তু এই মানুষটি একটি মাত্র প্রশ্ন, এই রাজাকারের নাতিপুতি বা রাজাকার সংক্রান্ত এরকম একটা প্রশ্ন, এই একটা প্রশ্নের কারণে দেখা গেল পুরো রাজাকারের যে অভিশাপটি, এটি বিমোয়ারাং হয়ে তার উপর ফিরে আসলো। এখন তিনি পলাতক, চাকরি হারিয়েছেন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন আমরা জানি না। অথচ যারা প্রভাস আমিনকে চিনেন তারা তাকে 100-তে 99 নম্বর দিবেন ভালো মানুষ হিসেবে। আমি এটা ফলো আপ করে বলতে পারি। তো এভাবে বুমেরাং হয়ে শেখ হাসিনা সবসময় রাজাকার আলবদর আর শামসদের গালিগালাজ করেছেন। রাজাকারদের বিরুদ্ধে তিনি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, এবং অনেক যুদ্ধাপরাধের দায়ে যারা অভিযুক্ত তাদেরকে বিচারের মুখোমুখি তিনি করিয়েছেন, এবং এই কাজের জন্য তিনি সফলতা দাবি করতে পারেন, এবং লোকজন তাকে এই কাজের জন্য স্বাধীনতার পক্ষের শক্তি যথেষ্ট ধন্যবাদ দেয়। কিন্তু এই বিষয়টিকে নিয়ে তিনি তার যে অহম বা অহমিকা, এটি তিনি চাপিয়ে রাখতে পারেন। দ্বিতীয়ত, তিনি এটাকে একটা মার্কেটিং পলিসি করার চেষ্টা করেছিলেন, মুক্তিযুদ্ধকে তার পক্ষের শক্তি, আর রাজাকার আল বদরকে বা আর শামসকে তার মার্কেটিং একটা পলিসি হিসেবে তিনি ব্যবহার করার চেষ্টা করেন। ফলে কথায় কথায় যাকে তাকে রাজাকার, যাকে তাকে রাজাকারের বাচ্চা, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এ সকল কথা বলতে বলতে এমন একটা সময় এসে তিনি রাজাকারের নাতিপুতি বা বাচ্চা কাচ্চা বলে মুখ ভেঙচি কেটে যে বকা দিলেন, ওটা গজব আকারে তার জীবনে কি পরিণতি নিয়ে আসলো, তার সারা জীবনের অর্জন শেষ করে দিল। এবং তিনি এখন যদি জীবিত থাকেন, আল্লাহ ভালো জানেন, তারপরে তিনি যে অবস্থায় থাকেন না কেন, তিনি প্রতিদিন যে
কষ্ট পাচ্ছেন জীবিত অবস্থায়, এই কষ্টের চাইতে মৃত মানুষের জীবন অনেক অনেক সুখের। তার তুলনায় তার বাবার মৃত্যু ছিল অনেক অনেক সম্মান। তিনি দেখছেন যে তার সারা জীবনের সঙ্গী, তার ছায়াশক্তি, তার রাজনৈতিক সহকর্মী আমির হোসেন আমর, বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, প্রায় 85-86 বছর তার বয়স, আরো বেশি 90 বছর তোফায়েল সাহেবদের চেয়েও চিনি। তো সেই মানুষটি হাঁটতে পারেন না, তাকে পিঠমুড়া করে বেঁধে পিছনে হ্যান্ডকাপ পরিয়ে তাকে জেলের থেকে আনা হচ্ছে, আদালতের কাঠগড়ায় দাঁড়ানো হচ্ছে। এই দৃশ্য শেখ হাসিনাকে দেখতে হচ্ছে। এবং এই যে আমির হোসেন আমদের মতো রাজনীতির কিংবদন্তির মানুষ, তাদের যে এই দুরবস্থা, এটি কিভাবে তিনি মূল্যায়ন করবেন? আজ যদি মতিয়া চৌধুরী জীবিত থাকতেন, তার অবস্থাও একই অবস্থা হতো। তার অত্যন্ত প্রিয়জন যাদেরকে তিনি ভালোবাসতেন, যদিও এই মানুষদের সম্পর্কে রেকর্ড ভালো না, আনিসুল হক, সালমান এফ রহমান, ডক্টর দীপু মনি, তারপরে তাদের সম্পর্কেও যে দৃশ্য আমরা দেখছি, এই দৃশ্য শেখ হাসিনার জন্য প্রতিটা মুহূর্তে জীবন্ত, মানে অগ্নিদগ্ধ হওয়ার মতো অবস্থা। এবং এই রাজাকার শব্দটিকে, অভিশপ্ত এই শব্দটিকে তারা মন্দ কাজে ব্যবহার করার কারণে শেখ হাসিনা আজকে এই দৃশ্যগুলো তাকে দেখ। তো এই যে রাজাকার, সেই রাজাকার শব্দটি দেখা গেল বিপ্লবের সময় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলেছে কে, স্বৈরাচার স্বৈরাচার। এবং এটা দেখা গেল যে কোনোভাবে একটা পজিটিভ ধারায় ফিরে আসলো এই রাজাকার শব্দ। কিন্তু গত 7 মাসে আমাদের দেশে যে সকল কর্মকাণ্ড ঘটছে, সেটা ধর্মীয় সেক্টর বলেন, মাজার ভাঙা বলেন, মাদ্রাসা দখল বলেন, তারপর নিজেদের মধ্যে অন্তর্ঘাত বলেন, রাজনীতির যে ভণ্ডামি বলেন, মুক্তিযুদ্ধের যে বিপক্ষ শক্তিগুলো ছিল, জামাত ইসলামী থেকে শুরু করে অন্য যে সকল দল, তারা মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল নতুন ইতিহাস রচনা করছেন, কিংবা ওই মুক্তিযুদ্ধকালীন সময় তারা যে সকল কর্মকাণ্ড করেছেন, সে সকল কর্মকাণ্ড নিয়ে তারা যে ধরনের সাফাই গাওয়ার চেষ্টা করেছেন, ফলে আবার সেই রাজাকার সগৌরবে ফিরে এসেছে। সগৌরবে ফিরে এসেছে মানে আগের তাদের যে কুকর্মের গৌরবময় ঐতিহ্য ছিল, সেটি এখন আবার সেই গালি হয়ে ফিরে এসেছে। ফলে শেখ হাসিনা যে সময় গালি দিয়ে বিপদে পড়েছিলেন, এখন বাংলার আনাচে কানাচে তারা সবাই বলা বলি করছে যে যদি 2025 সন না আসতো, 2024 সন না আসতো, তাহলে 1971 সন সেই 26শে মার্চ থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত রাজাকার, আলবদর আর শামস আমাদের এই বাংলায় কি করেছে, সেই জিনিসগুলো আমরা কোনো অবস্থাতেই টের পেতাম, দেখতে পেতাম না। এখন আমরা জীবন্ত রাজাকারকে দেখতে পাচ্ছি, আলবদরকে দেখতে পাচ্ছি, আর শামসকে দেখতে পাচ্ছি। এবং এটা রূপক অর্থে, এবং এটা যেহেতু আগেকার যে রাজাকার, আলবদর আর শামস, তারা তো জীবিত নাই, কেউ মারা গিয়েছেন। 2-1 যদি বেঁচে থাকেন, একেবারে যাকে বলা হয় বয়োবৃদ্ধ, অনুল্লেখ্য, ওইরকম কেউ। কারা আছেন? তাদের সন্তান, সন্ততি, নাতি পুতি, অথবা তাদের যে আদর্শ, সেই রাজাকারদের যে আদর্শ, সেই আদর্শ যারা ধারণ করেন, সে সকল ব্রেন চাইল্ড বলা হয় এদেরকে, তারা এই সমাজে এখন দাপিয়ে বেড়াচ্ছে। তো এদেরকে দেখার ফলে এবং এদের কর্মকাণ্ডের ফলে কি হচ্ছে, রাজাকারের সেই যে প্রাচীন যে দুর্নাম এবং বদনাম, এটা আরো বড় আকার ধারণ করেছে। ঠিক এই সময়টিতেই দেখা গেল রাজাকারের বাচ্চা বলে আরো একজন ব্যক্তি একটা গালি দিয়েছেন, এবং অহরহ তিনি এই গালিগুলো দিচ্ছেন, এবং তিনি ধরে নিয়েছেন যে তিনি মরে যাবেন, তাকে মেরে ফেলা হবে, কিন্তু তিনি কোনো অবস্থাতেই এই গালিগালাজ বন্ধ করবেন না। তিনি হলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম যুবরত্ন। মুক্তিযুদ্ধকালীন সময় যাদেরকে বলা হতো পঞ্চরত্নের অন্যতম রত্ন, যিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং মুক্তিযুদ্ধ করেছেন, জীবনের বহু সুযোগ পেয়েছেন, মন্ত্রী হওয়ার প্রলোভন পেয়েছেন বহুবার, বহুজনের কাছ থেকে পদ পদবি পাওয়ার সুযোগ পেয়েছেন, জীবনে অনেক অর্থবিষ্ট আয় রোজগার করার তার সুযোগ ছিল, কিন্তু এই জিনিসগুলো তিনি করেননি। ঘুষ খাননি, দুর্নীতি করেননি, মাথা বিক্রি করেননি, তেলবাজি করেননি, দালালি করেননি। যতটুকু ন্যায়ের পথে থেকে রাজনীতির জন্য যতটুকু প্রয়োজন, সেই জিনিসগুলো তিনি করেছেন।